কম বালির উপরিভাগে বলবে কি যে আমার এখানে কোনো পানি পড়ে নাই, আর পালসেটিলার মেয়েও বলবে যে আমাকে তুমি কিছু দেওনি। বুঝা গেছে এবার? অজয়দা বুঝছেন? জি। আর 3 নাম্বারটা ডালনেস হিট ডিউরিং হুম। এটা। ডালনেস মানে হচ্ছে কি একেবারে আহ ওর কাজকর্ম পুরো স্লো হয়ে যায়, একেবারে ডাল স্লো। হয়ে যায়। স্লো, কথাবার্তা ঠিক মতো বলতে পারে না, বলতে চায় না, চোখ তাও ঢুলু ঢুলু এরকম। পুরো ডাল দেখলেই বুঝবেন যে ডাল হয়ে গেছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, হুম। চলবে, চলার সময় সোজাভাবে হাঁটতে পারবে না, একটু মনে হবে দুর্বল। বুঝতে পেরেছেন? এই সবকিছু মিলে ডাল। তো ডালনেস হিট ডিউরিং মানে কি, যখন রোগের চরম অবস্থা। এই হিট মানে কিন্তু শুধু গরম না, এই হিট মানে হচ্ছে রোগের একেবারে এক্সট্রিম কন্ডিশন, রোগের একেবারে চরম অবস্থা, ক্লাইম্যাক্স পজিশন বলে। এই সময় কি হয়, সে হ্যাঁ ডাল হয়ে পড়ে। সেটা জ্বরও হতে পারে, মাথা ব্যথাও হতে পারে, পেট ব্যথাও হতে পারে, বা অন্য কোনো সমস্যা হতে পারে। ওই সময় সে পুরো ডাল হয়ে যায়। ঠিক আছে? হুম। আর একটা আচ্ছা। স্যার, ইরিটেবিলিটি পেইন ডিউরিং, এটা এটা এখানে এটা কি বোঝায়? পেন তো বুঝি, ডিউরিং বুঝি, এটা ইরিটেবিলিটি কি রে? এটা ইরিটেবিলিটি হচ্ছে ওর মেজাজটা একটু খিটখিটে হয়ে যাবে যখন জ্বর মেজাজ হবে। খিটখিটে হয়ে যায়। হ্যাঁ, যখন হ্যাঁ। জ্বর জ্বর হবে, কোনো বাচ্চার যদি জ্বর হয়, তাহলে ওকে যখন মা খেতে দিবে, জ্বর হলে তো হুম। এমনি খাওয়া যাওয়া রুচি থাকে না, ওকে যখন খেতে দিবে, খেতে দিতে গেলেই ওর ইরিটেবল হয়ে যায়। খাবো না, খাবো আচ্ছা। না, ছড়াও তো, খাবো না, ভালো লাগছে না। এই যে সবসময় দেখবেন তার একটা খিটখিটে ভাব, এটাকে বলে জি। ইরিটেবিলিটি। ইরিটেবিলিটি পেইন ডিউরিং, পেইন মানে কি, এটা শুধু কিন্তু জ্বর না, এটা পেট ব্যথা হতে যন্ত্রণার পারে। সময়, যন্ত্রণা। যন্ত্রণা মানে রোগের যখন একেবারে চরম অবস্থা বা হিট অবস্থা, ক্লাইম্যাক্স অবস্থা, ওই সময় তার ইরিটেবিলিটি দেখা দেয়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলছিলেন আমি লেগে থাকা, ক্লিঙ্গিং চিলড্রেন মাদার চাইল্ড ক্লিংস টু দি, মানে হুম। লেগে থাকা মানে কি পুরো ক্লিঙ্গিং, লিখতে পারিনি। আচ্ছা, ক্লিঙ্গিং চিলড্রেন ইন লেখেন। ক্লিঙ্গিং দেখছি চিলড্রেন ইন। বাংলাটা কি হবে? ও, ক্লিঙ্গিং মানে হচ্ছে লেগে থাকা। ঠিক আছে? হ্যাঁ। ক্লিঙ্গিং মানে হচ্ছে লেগে থাকা। কার সাথে লেগে উম, থাকে? যে মায়ের তাকে সাথে। শোনেন, এখানে শুধু মা না, যে তাকে বেশি আদর মা। করে, যে তাকে সেবা যত্ন করে। বুঝছেন? এখন হ্যাঁ, একজনের তো মা মারা গেছে, তাহলে তাকে ওকে হ্যাঁ, সেবা যত্ন কে করবে? বাবা, না হলে দাদি, বা হ্যাঁ। পিসি, খালা, যে কেউ করবে। ওই তখন তার সাথেই সবসময় লেগে থাকবে। এটা হলো ছোটরা, যখন একটু জ্বর হবে দেখবেন সবসময় তাকে কাছে পেতে চাইবে, সবসময় পাশে বসে থাকো, তুমি পাশে বসে থাকো, একটু গায়ে হাত বুলাই দাও। ঠিক আছে? হুম। যেখানেই যাবে, একটু দূরে সরে গেলেই ডাকবে মা, মা, কোথায় গেছো মা। শোনেন, শুধু এই ছোট না, দেখবেন কিছু জি, কিছু বড় বুঝছি। কিছু কিছু বড় মানুষ আছে, পুরুষ মানুষ আছে, কিছু কিছু আমি এরকম দেখেছি, কিছু কিছু পুরুষ মানুষও আছে, ওদের যখন জ্বর হয়, দেখা যাচ্ছে তার বয়স 40, জ্বর হলে দেখবেন যখন প্রচন্ড জ্বর আসে বলে ও মা, মা গো, ও মা, মা গো। এই যে মায়ের কথা ডাকলেই বুঝবেন তা, ও যে মা বেঁচেও থাকতে পারে, মরেও যেতে পারে, কিন্তু মা মা বলে ডাকছে। এখানে ক্লিঙ্গিং চিলড্রেন ইন মাদার চাইল্ড ক্লিং টু দা, এই রুব্রিকটা ধরবেন সেখানেও, এখানেও পালসে টিলা হবে। বুঝতে পেরেছেন? মনে থাকবে? হুম, হুম, অসুস্থ হলেই মা মা করে সবসময় ডাকবে, এটা ছোট হতে পারে, বড় হতে পারে, বুড়াও হতে পারে, ব্যাস হয়ে গেল। বুঝতে পারছেন? দিস ইজ হুম। পালসে টিলা। আচ্ছা, এইবার দেখুন, আপনার এটা গেল ক্লিঙ্গিং চিলড্রেন ইন মাদার চাইল্ড ক্লিং টু দা। এবার আরেকটা রুব্রিক ঠিক এর পাশেই আরেকটা রুব্রিক আছে, সেটা হচ্ছে ক্লিঙ্গিং, ক্লিঙ্গিং পার্সন অর ফার্নিচার। ভালো করে শুনবেন, ক্লিঙ্গিং পার্সন অর ফার্নিচার, আমি লিখে দিচ্ছি। এটা কি আমরা লিখবো? হ্যাঁ, এটা লিখতে হবে, ক্লিঙ্গিং পার্সন অর ফার্নিচার। ওদিন তো লেখা হয় নাই। মাইন্ড ক্লিঙ্গিং বাবা। ক্লিঙ্গিং পার্সন অর ফার্নিচার।
দেখেন রুব্রিকটা দিয়ে দিয়েছি, ক্লিঙ্গিং পারসন অর ফার্নিচার টু। এটার অর্থ কি? সে কোনো ব্যক্তিকেও আঁকড়ে ধরতে পারে অথবা এই তোমার ফার্নিচারও ধরতে পারে। ক্লিঙ্গিং পারসন আর ফার্নিচার, যেমন কিনা এখানে খেয়াল করবেন, পালসেটিলার যখন বড় মানুষ আসবে, ছোটরা তো কিভাবে লেগে থাকে দেখলাম, বড়রা যখন ক্লিনিকে আসবে তখন মানে বড় একজন মহিলা আসছে, দুই দুই সন্তানের জননী এরকম হতে পারে, বা একজন পুরুষ মানুষ আসছে, দেখবেন ও সবসময় ওর সাথে কেউ কাউকে না কাউকে নিয়ে আসবে, একা আসতে পারে না, একা কখনোই আসতে পারে না। বাসা একদম কাছে, এইটুক জায়গায় সে আসতে পারবে না, সাথে একজনকে রাখবেই রাখবে, ক্লিন করে রাখবে। কেন? কারণ সে জানে যে ডাক্তার কিছু জিজ্ঞেস করলে আমি ঠিক মতো বলতে পারবো না, এই জন্য ওকে আমার প্রয়োজন আছে। এই জন্য কি করে, ওয়াইফ যদি আসে সবসময় তার হাজব্যান্ডকে সাথে নিয়ে আসবে, ওয়াইফ যখন আসবে হাজব্যান্ডকে সাথে নিয়ে আসবে কোনো কিছু জিজ্ঞেস করলে। কারণ কি আমরা বলেছিলাম, এক্সপ্রেস অন সেলফ ক্যান নট এক্সপ্রেস, মানে ডাক্তার যদি কোনো কিছু জিজ্ঞেস করে ঠিক মতো সে এক্সপ্রেস করতে পারে না, ঠিক মতো এক্সপ্রেস করতে পারে না। ডাক্তার যদি ওই মহিলাকে জিজ্ঞেস করে যে আপনার মনে করেন একটা সমস্যা নিয়ে আসছে, গাইনোকোলজিক্যাল কোনো প্রবলেম নিয়ে আসছে, যে পিরিয়ড ঠিক মতো হচ্ছে না, পিরিয়ডে পেটে ব্যথা হচ্ছে বা বাচ্চা ইস্যু আসছে না, তখন তো ডাক্তার জিজ্ঞেস করে যে আপনার পিরিয়ড কবে হয়েছে, ও মহিলা ঠিক মতো তাও বলতে পারে না, কবে পিরিয়ড হয়েছে তাও সে ঠিক মতো জানে না, এই জন্য হাজব্যান্ডের দিকে তাকায়, হাজব্যান্ডকে বলে তুমি বলো। সমস্যা তার নিজের শরীরের, সে ওইটুক জিনিসও সে রাখে না, এইটুক জিনিসও সে মাথায় রাখতে চায় না। বুঝতে পেরেছেন? ডাক্তার কোনো কিছু জিজ্ঞেস করলে কোনো প্রশ্নের উত্তর ঠিক মতো সে দিতে পারে না, কারণ তার মাথা হলো ডাল। এটা সবসময় মনে রাখবেন যে পালসেটিলার মেয়েরা একটা জিনিস মনে রাখবেন, ওরা কিন্তু ডাল হেডেড। বেশিরভাগ দেখবেন এরা পড়ালেখা বেশি একটা ভালো হয় না, গ্রামের দেখবেন বা বিভিন্ন জায়গায় দেখবেন পালসেটিলার মেয়েরা 10 জনের মধ্যে 3 জন হয়তো ভালো লেখাপড়ায় ভালো, আর 7 জনই দেখবেন ওদের মাথায় ঢোকে না। ওরা হচ্ছে সাংসারিক কাজকর্ম করে বেশি, মাকে সবসময় সাংসারিক কাজে ইয়ে করে, হেল্প করে। স্কুলে যেতে চায় না। হুম সবসময় তার মধ্যে একটা লাজুক ভাব, পড়ালেখা করতে গেলে মানুষের মধ্যে গেলে তারও লজ্জা লাগে, এইরকম বহুত রকম সমস্যা পালসেটিলার মধ্যে আসে। পালসেটিলা উচ্চ মানের কোনো শিক্ষা ওর মাথায় ঢুকবে না। উচ্চ মান বুঝেন? যেমন কিনা একটু যদি হায়ার লেভেলের যে সমস্ত পড়ালেখাগুলো আছে, ও সেগুলো মোটে নিতেই চায় না। মানে দেখা গেল কি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, মানে যেগুলো পড়া একটু ব্রেন লাগবে খাটাতে, পালসেটিলে মাথা ও ও আমাকে দিয়ে হবে তবে না, ও পারি না, হবে না। এই জন্য তারা স্কুলেও যেতে চায় না, সবসময় মার কাছাকাছি থাকবে, মাকে পারিবারিক কাজে সহযোগিতা করবে, সংসার ধর্ম করবে, এইটাই হচ্ছে পালসেটিলার একেবারে কি বলে এমবিশন বলে। সবসময় খেয়াল করবেন, পালসেটিলা একদম একটা ডোমেস্টিক মেডিসিন, এবং এটা হচ্ছে কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার্স। পালসেটিলা আরেকটা রুব্রিক দিচ্ছি, লিখে নিন, মাইন্ড কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার্স, এটা খুব গুরুত্বপূর্ণ রুব্রিক। এ সংসারের কাজে খুবই যত্নশীল। মাইন্ড কেয়ারফুল অফ ডোমেস্টিক ডোমেস্টিক অ্যাফেয়ার্স, কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার্স, বাস দিয়ে দিলাম। মানে কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ারে 3টে মেডিসিন আছে। 3টে মেডিসিনের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে পালসেটিলা, একটা আছে আপনার ইয়ে, দেখি কি কি যেন কোথায় যেন লেখা আছে, কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার। হ্যাঁ, 3টে মেডিসিন, একটা হচ্ছে ব্যারাইটা কার্ব, একটা পালসেটিলা, আর একটা আছে সিপিয়া। কেয়ারফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার, এই 3টে মেডিসিন। এরা ডোমেস্টিক কাজগুলো করতে খুব পছন্দ করে, খুব ভালোবাসে এরা, কেয়ার, খুব কেয়ার করে করে আরেকটা সংসার। কোনটা স্যার? স্যার আরেকটা কোনটা, বেটে খাবার একটা, পাঁচ লিটার বেটে খাবার? আর একটা হচ্ছে আপনার সিপিয়া। সিপিয়া। সিপিয়া, হ্যাঁ। এরা সংসার ধর্ম নিয়ে ব্যস্ত থাকে, এরা সংসারের সব কাজগুলো এরা খুব যত্ন করে করে। ঠিক আছে, এরা খুব যত্ন করে করে, মনে রাখবেন।
তাহলে কি লিখলাম, কেয়ার্স ফুল অফ ডোমেস্টিক অ্যাফেয়ার্স, এটা গেল। এবার দেখেন পালসেটিলাকে কি বলেছিলাম, পালসেটিলা সে হচ্ছে ভালোবাসার পোকা, ভালোবাসার পোকা, ওকে যতই ভালোবাসেন ওর ভালোবাসা ওর চাহিদা মেটে না। তো এই যে দেখুন, ওই যে বলেছিলাম যে ছোট বাচ্চারা যদি 2-3 জন ভাই বোন থাকে, বড় বাচ্চাটা যদি পালসেটিলার হয়, বড়রা তো ছোটদের ভালোবাসে, বড় বড় হলে ছোটদের অনেক কিছু কম্প্রোমাইজ করে নেয়। মানে ছোটরা কোনো জিনিস একটু বেশি চাইলে, খাওয়ার জিনিস হোক অন্য জিনিস হোক, বড়রা সেটা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে, মেনে নেয় যে ঠিক আছে ছোট মানুষ, ওকে দেওয়া হোক। কিন্তু এই পালসিটিলা যদি বড় হয়, দেখলো পালসিটিলার বড় একটা মেয়ে, সে ক্লাস 10-এ পড়ে, আর ওর ছোট আর একটা বোন আছে, দেখা গেল তার বয়স 5, ছোট একটা ভাই আছে ওর বয়স 7। এবার বাবা যদি ইসের থেকে, লাইব্রেরি থেকে একটা পেন্সিল বক্স কিনে দেয় বা একটা জ্যামিতি বক্স কিনে দেয়, বড়টার আছে, তারপরেও সে কিন্তু মুড অফ হয়ে যাবে, সে মুড অফ করে ফেলবে যে ওদের 2জনকে দিল নতুনটা, আমার কথা কখনো একটু ভাবলো না যে আমার আছে কিনা বা আমার লাগবে কিনা, কথা বলা বন্ধ। কথা যখন বলা বন্ধ হয়ে যায়, মা জিজ্ঞেস করে তোর কি হয়েছে, তুই কথা বলতেছিস না কেন, কিচ্ছু বলে না। ভাত খেতে গেলে ভাত খেতে চায় না, আমার খিদা নেই। দেখেন এই যে কিন্তু সে কিন্তু অভিনয় শুরু করে দিল। এইটা হচ্ছে সে কি করে, সে হচ্ছে ম্যানিপুলেট করে, সে ম্যানিপুলেট করে। এইভাবে মা বাবার কাছ থেকে আদায় করতে হবে, ভাত খাবো না, কথা বলবো না। এবার মা জিজ্ঞেস করবো কি হয়েছে মা, তুই কথা বলতেছিস না কি হবে, তোমরা তো কোনো সময় আমাকে আমার কোনো খোঁজ খবর নাও না, হুম, শুধু স্কুলে পাঠাই দিয়েই শেষ, আমার কোনো কিছু লাগে কিনা, ওদেরকে 2জনকে দুটো দিলে আমি কি দোষ করেছি, আমাকে একটা দিলে কি হতো, আমার জ্যামিতি বক্সটা ভেঙে গেছে কবে, আমি তোমাকে বলছিলাম না, আমার কথা না ভেবে ওদের কথাই ভাবছো। এই পালসেটিলা এইটি হচ্ছে ম্যানিপুলেট করায় খুবই উস্তাদ। সে ওই আপনার সাথে ঝগড়া বাকবিতণ্ডা যাবে না, সে কখনো যুদ্ধ বিগ্রহ পছন্দ করে না, সে হচ্ছে ইমোশনালি আপনাকে কাবু করে ফেলবে। শেষে আপনি দেখলেন যে হা রে, তাই তো, ও এই জন্য মন খারাপ করে বসে আছে, ঠিক আছে আগে এনে দিই। এনে দিল, এবার সে হাসি খুশি হয়ে গেল, ভাত খাবে। এইটা হচ্ছে পালসিকুলার ম্যানিপুলেটিভ। এর জন্য সে সবকিছু করতে পারে, সে তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সে অনেক অভিনয় জানে। কি বলেছিলাম যে তার সব থেকে বড় শত্রু হলো তার মতো আরেকজন নারী। যদি দেখে তার হাজব্যান্ড অন্য কোনো নারীর সাথে হেসে হেসে কথা বলছে, তাহলে তার মনে ধুক ধুক করে উঠবে যে এই বুঝি আমার হাজব্যান্ডকে ভাগায় নিয়ে গেল, এই বুঝি তার সাথে কোনো রিলেশন করলো, রিলেশন করলে বাইচান্স যদি ওকে নিয়ে ভেগে যায় বা ওকে যদি বিয়ে করে, তাহলে আমি এই পরিবারে থাকতে পারবো না, তাহলে আমাকে এই পরিবার থেকে তাড়িয়ে দিবে, আমার অস্তিত্বে হুমকি। ওই জন্য ওই মহিলাকে সে কি মনে করে, বি, মৌমাছি ভাবে, ডেলুশন বিজ সিজ, ডেলুশন বি সিজ, বি মানে মৌমাছি, সিজ মানে দেখে, সে মৌমাছির মতো তাকে মনে করে। মৌমাছি কি করে, মৌমাছির ধর্ম হচ্ছে যে সামনে যদি কাউকে পায়, সুযোগ পাইলে হুল ফুটাবে, স্বার্থ। মৌমাছিও দেখবে যে ও আমাকে, আমার সামনে আসলেই, আমাকে আমার কাছে আসলে আমি হুল ফুটাবো, মৌমাছির ধর্ম হলো তাই। তো এই জন্য এই মহিলা ভাবে ওটা হলো একটা মৌমাছি, ও কোন সময় সে আমাকে হুল ফোটাবে, হুল ফোটাবে মানে কি, হুল ফোটালে মানুষ কি করে, তখন তো সে ব্যথা যন্ত্রণা, সে এক স্থানে তো থাকতে পারে না, সে তো ওই জায়গা দিয়ে ছুটে পালাবে। তো এই জন্য ওই অপোজিট ওই মহিলাকে মনে করে ও হচ্ছে একটা মৌমাছি, ও যদি আমাকে কামড় দেয় তাহলে আমি এখানে স্থির হয়ে থাকতে পারবো না, আমার এখান থেকে পালাতে হবে। এই জন্য তাকে সে অস্তিত্বের জন্য হুমকি মনে করে, যে সে যদি হাজব্যান্ডের সাথে একটা রিলেশন করে তাহলে আমার এই পরিবারে হয়তো কোনো এক সময় থাকা হবে না, যদি তাকে বিয়ে করে ফেলে। এই জন্য দেখবেন যখন কোনো হাজব্যান্ড কোনো মেয়ের সাথে কথা বলে, যদি ওয়াইফ লুকিয়ে লুকিয়ে দেখতে পারে বা যদি কোনো তথ্য যদি জানে বা ফেসবুকে যদি কোনো ছবি যদি দেখতে পারে যে কোনো মেয়ের সাথে রিলেশন আছে, তাহলে দেখবেন সে অসুস্থ হয়ে গেছে, সে অসুস্থ হয়ে যাবে। এটা বড় একটা অ্যাঙ্গেল পালসেটিলার। তো এটা গেল। আর পালসেটিলার কি আছে, পালসেটিলা কিন্তু দেখবেন যখন চেম্বারে আসে তখন
যদি অশিক্ষিত মহিলা হয়, মানে যারা দেখা যাচ্ছে পড়ালেখা একটু কম জানে, তারা খুব লাজুক, লজ্জা পায়। আর যারা এডুকেটেড, হায়ার এডুকেটেড, ওদের একটু লজ্জা কম থাকে, কিন্তু খুব কমিউনিকেটিভ হয়, খুব আলাপি, খুবই আলাপি। আর যদি একটু বয়স্ক মহিলা হয় বা পুরুষ হয়, তাহলে তো বলবে, আরে তুমি তো আমার ছেলের মতো, তো বাবা সুন্দর করে তুমি বুঝে শুনে ওষুধটা দিও, যেন আমার এই কষ্ট থেকে আমি যেন মুক্তি পাই। বাবা বাবা বলে সম্বোধন করবে। আর পালসেটিলার মহিলাদের বাসায় যদি কোনো লোক, মানে ইলেকট্রিক মিস্ত্রি বা ফ্রিজের মিস্ত্রি যদি আসে, তার সাথে এত সুন্দরভাবে গল্প করবে, কাজও করবে। ইলেকট্রিশিয়ান ওর পাশে বসে সে গল্প করবে, চেয়ারে বসে বসে তার সাথে গল্প করবে, জিজ্ঞেস করে, বাবা কেমন আছো তুমি, তোমার বাড়ি বাসা কোথায়, মা বাবা বেঁচে আছে, ছেলে মেয়ে কয়জন, বিয়ে শাদী করছো, এরকম সে দুনিয়ার খোঁজ খবর নেবে। কাজ যখন শেষ হয়ে যাবে, কি করবে, হ্যাঁ, ফ্রিজ থেকে দুটো মিষ্টি এনে ওকে খাওয়াবে, খাওয়াটায় তারপরে বলবে যে, বাবা তাহলে ঠিক আছে তুমি আসো। এবার সে কি বলবে, বলবে, খালাম্মা বা আন্টি, আপনার কোনো সমস্যা হলে আপনি শুধু একবার ফোন দিবেন, আপনার সমস্যা হলে একবার শুধু ফোন দিবেন, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। তার মানে কি, ওই ওই ছেলেটাকে সে ম্যানিপুলেট করে ফেলছে। এরপরে যখন কোনো ফোন দেয়, দেখেন তার ভালোবাসার কি আকর্ষণ দেখেছেন, ভালোবাসা এবং খাতির যত্ন পালসেটিলা সেরা, এটা মনে রাখবেন। ভালোবাসা এবং খাতির যত্নে পালসেটিলার উপরে কেউ নেই, এটা সবসময় মাথায় রাখবেন। সে মানুষকে এমন ভাবে ইমপ্রেস করে ফেলতে পারে, আপনি গলে যাবেন। পালসেটিলা অনেক রান্নাও ভালো করতে পারে। বাস যাই হোক, ও কথায় যাই। তো এটা হলো পালসেটিলার একটা দিক। তো দেখেন, আমরা পালসেটিলা কিন্তু অনেক বড় একটা মেডিসিন, কোন দিক থেকে কি হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। আজকে সুন্দর একটা কেস বলবো, এটা পালসেটিলারই কেস। আগে সুন্দর করে লিখুন, এটা কিন্তু আপনাদের ক্লিনিকে আসবে, আগে খাতা কলম রেডি রাখেন, আমি বলছি। আক্তার ভাই, শুনতে পাচ্ছেন? আদাব স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ ভালো আদাব। আছেন আপনি? হ্যাঁ ভালো। আপনি স্যার আমি তাহলে 2 দিন ঢুকতে পারিনি, আমার ওখানে বিদ্যুৎ ছিল না, আমি খুব কষ্ট পাইছি স্যার। আমি পারিনি স্যার 2 দিন। আচ্ছা আমি যাই হোক, ওই গ্রুপে তো একটু লিখে কোনো দিছি। কিছু মিস করলে মনে হচ্ছে আমি সবকিছু মিস করে হয়ে গেল, মানে আমি খুব অশান্তি পেয়েছিলাম স্যার। ওই আজকে সুব্রত ঢুকতে পারতেছে না, সুব্রত জি জি ঢুকতে পারতেছে না। ওর হলো আর একটা কেস, ওর বাড়ি তো গোপালগঞ্জে, বুঝছেন? জি এখন স্যার। ওর বাড়িতে হচ্ছে পুলিশে হামলা করতেছে এলাকায়, ও জি এখন পলায় পলায় থাকতেছে, বাড়ি থাকতে পারতেছে না। ওই জি এখানে স্যার। সেখানে আগানে বাগানে বিভিন্ন সময় রাতে ওইখানে রাত কাটাচ্ছে, ও খুব অশান্তিতে আছে। এখন জি স্যার। বলছে, স্যার যদি আমি পারি আমি ক্লাসে ঢুকবো, নাহলে বলতে পারতেছি না। সন্ধ্যার পরে পুলিশ সেনাবাহিনী ওরা ওইভাবে রেড দিচ্ছে, বুঝছেন, কোনো বাড়ি পুরুষ মানুষ জি পেলে স্যার। ধরে নিয়ে যাচ্ছে। জি জি জি। এই হ্যাঁ। হচ্ছে এখন অবস্থা। স্যার আমাদের আজকে যে ক্লাসটা হচ্ছে, এটা আপনি আবার ওই দিলে হ্যাঁ আমাদের ওই হোয়াটসঅ্যাপে দিলে ওই সার পেয়ে যাবেন, ওটা সুবিধা হবে। এখন তো সমস্যা তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না পেয়ে হুম, যাবে, অসুবিধা নেই, হুম, পেয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা স্যার, আপনি বলেন, আমরা লিখি। আচ্ছা এবার একটা কেস বলবো, ঠিক আছে? এই কেসটা একটু ভালো করে শুনবেন, ঠিক আছে? একটু লিখবেন, লেখেন, পুরুষ রোগী, বয়স 58। আস্তে আস্তে বলছি, লিখে ফেলেন, সবাই লেখেন। ও, সুব্রত ঢুকে গেছে। হ্যাঁ সুব্রত দা, হ্যালো। নমস্কার স্যার। কই পারছেন ঢুকতে? হ্যাঁ আচ্ছা, কি এখন বাড়িতে হ্যাঁ, আছেন? চালু করেন। হ্যাঁ, বাড়িতে আছি এখনো। আচ্ছা, একটা কাগজ আর কলম নেন, আমি এখন একটা কেস বলবো, এই কেসটা লিখতে হবে, ঠিক আছে? আমি তো আচ্ছা, অলরেডি আসছি এই মুহূর্তে স্যার। হুম, ঠিক আছে ঠিক আছে, না আগে আমরা আমি পুরনো শুনতে গুলো পারবো? একটু, আমার পুরনো। আমি শুনতে পারবো। আপনি ওই ক্লাসগুলো লিখে দিয়েন, আচ্ছা ঠিক আছে ঠিক অনুরোধ আছে। আমার। আচ্ছা ঠিক আছে। শান্তনুদা আপনি একটু কথা বলেন, আপনি আমাদের কথা কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ার স্যার। ওকে, ক্লিয়ার? একদম ক্লিয়ার স্যার। ওকে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার একটা কেস বলছি, কেসটা আস্তে ধীরে লেখেন, হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট কেস, এটা কিন্তু আপনাদের ক্লিনিকে পেয়ে যাবেন। আচ্ছা, রোগীর বয়স 58, পুরুষ, মেল রোগী আর কি। এবার সমস্যা কি, হাঁটু ব্যথা নিয়ে এসেছে। লেখেন, হাঁটুতে, দুই হাঁটুতে প্রচন্ড ব্যথা।
দুই হাঁটুতে প্রচন্ড ব্যথা, বিগত 7-8 বছর ধরে ভুগছেন। লেখেন, বিগত 7-8 বছর ধরে ভুগছেন এই হাঁটু ব্যথায়। এবার অ্যালোপ্যাথি দেখিয়েছি কয়েক বছর, কোনো কাজ হয়নি। অ্যালোপ্যাথি দেখিয়েছি কয়েক বছর, কাজ হয়নি। অ্যালোপ্যাথি দেখিয়েছি কয়েক বছর, কাজ হয়নি। তারা বলেছে হাঁটুর বাটি পাল্টাতে হবে। লেখেন, তারা বলেছে, তারা মানে কি, অ্যালোপ্যাথি ডাক্তাররা বলেছেন হাঁটুর বাটি পাল্টাতে হবে বা চেঞ্জ করতে হবে। তারা বলেছে যে আপনার হাঁটুর যে বাটি আছে এটা ক্ষয়ে গেছে, এটাকে আপনার চেঞ্জ করতে হবে, অপারেশন করে এটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, এইবার তারপর কি হলো, সে আর অ্যালোপ্যাথি এখন বন্ধ করে দিল। এবার আসলো একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। এখানে কিন্তু টার্নিং শুরু। সে এবার ওই ওষুধ আর খাবে না, এখন আসলো এক হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। লিখে নেন। এখানেও 6 মাস ওষুধ খেলো, হোমিওপ্যাথি ওষুধ 6 মাস খেলো। হোমিওপ্যাথি ওষুধ 6 মাস খেলো, কিন্তু এখানেও তেমন কোনো ফল হলো না। হোমিওপ্যাথি ওষুধ 6 মাস খেলো, কিন্তু তাতেও কোনো ফল হলো না। এবার আসলো আমার কাছে, মানে আরেকজন ডাক্তারের কাছে। ভালো করে শুনবেন, এটা আমার কেস। এবার আসলো সর্বশেষ আমার কাছে, মানে আরেক ডাক্তারবাবুর কাছে লিখলেই হবে। তো দেখুন, কেসটা কিন্তু এখান থেকে শুরু। এখান থেকে কিন্তু আপনাদের ব্রেন খুলে দিতে হবে যে আমার কাছে কেন আসলো। এখান থেকে কিন্তু আপনার কেসের এন্ট্রি পয়েন্ট। যে কোনো রোগী, মনে রাখবেন, লিখেন না, এটা এটা শুনেন, যে কোনো রোগী যখন আপনার কাছে আসবেন তখন কিন্তু এখান থেকে মনে করবেন যে আপনার এন্ট্রি পয়েন্ট এখান থেকেই ধরতে হবে। কেন আপনার কাছে আসলো? সে যদি অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে থাকে, আপনার কাছে সরাসরি হোমিওপ্যাথি আসলো অ্যালোপ্যাথি খাওয়ার পরে, আপনি জিজ্ঞেস করবেন যে আপনি তো অ্যালোপ্যাথি খেয়েছেন, তা হোমিওপ্যাথি এখন খাচ্ছেন কেন তাহলে? সে একটা যুক্তি, রিজন দেখাবে যে না, অ্যালোপ্যাথি তো খেলাম, কোনো কাজ হলো না, এই জন্য আমি হোমিওপ্যাথি খাবো। খুব সুন্দর, সিম্পল। এই কথায় একটা যুক্তি আছে। ওইটা না হলে তো এটা করবে, এটা লজিক না? হ্যাঁ, তাহলে এইখানে আমরা রুব্রিক ধরি অবজেক্টিভ রিজনেবল, এটা লিখেন না। আমরা রুব্রিক ধরি কি? অবজেক্টিভ রিজনেবল। তা এখানে দেখেন, সে প্রথমে কিন্তু অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছে কয়েক বছর। এইবার যখন বলল বাটি চেঞ্জ করতে হবে, ও আর বুঝতে পারলো যে আমার ওষুধ খেয়ে আর লাভ নেই, আমার অপারেশন করতে হবে, এছাড়া আমার দ্বিতীয় কোনো পথ নেই। কিন্তু দুটো অপারেশন, দুটো হাঁটুর বাটি যদি চেঞ্জ করতে, তো কয়েক লাখ টাকা লেগে যায়, মিনিমাম 2 লাখ টাকা চলে যাবে। হয়তো আর্থিক সমস্যা থাকতে পারে অনেকের, এই চিন্তা করে বা অপারেশনের ভয় অনেক সময় ইয়ে করে, মানে আপনার অপারেশনকে ভয় পায়, এই জন্য অনেকে এগুলো করতে চায় না। তো যাই হোক, তো যখন একজন অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথিতে আসে, তখন সেখানে একটা রিজন থাকে যে ওটা কাজ হচ্ছে না এটা। এইবার এই রোগীটা দেখেন, অ্যালোপ্যাথি থেকে একজন হোমিওপ্যাথির কাছে আসছে। এই ডাক্তার কিন্তু তাকে জিজ্ঞেস করছিল যে আপনি তো ওখানে ছিলেন, তা অ্যালোপ্যাথিতে এখন ছেড়ে এখন হোমিওপ্যাথি খাবেন কেন?
তখন বললো এই সমস্যা, এই ব্যাপার, অবজেক্টিভ রিজনেবল, সে সে ধরলো। কিন্তু এবার আমার কাছে যখন আসলো, আমি তো জিজ্ঞেস করব, এবার কিন্তু জিজ্ঞেস করব না, মানে এবার অবজেক্টিভ রিজনেবল আমি আর নিব না। এবার কি হবে তাহলে, এবার আমি জিজ্ঞেস করব যে দেখুন, যে আপনি বললেন যে অ্যালোপ্যাথি দেখিয়েছেন প্রথমে, এর মধ্যে একটা হোমিওপ্যাথি দেখালেন, আবার আমিও হোমিওপ্যাথি, তা আমার কাছে আবার আসলেন কেন? হোমিওপ্যাথি তো ওখানে খাচ্ছিলেন, আমিও তো হোমিওপ্যাথ, আমার কাছে খাওয়ার সিদ্ধান্ত কেন কেন নিলেন? এইখানে কিন্তু আসল কেস টেকিং এখানে শুরু হয়ে যাবে। এবার সে বলবে যে দেখুন, ওখানে তো আমি 6 মাস খেয়ে দেখলাম, লিখেন না এটাও লিখেন না, আমি তো ওখানে 6 মাস খেয়ে দেখলাম, কাজ তো তেমন কিছু পেলাম না। তাই একজন বলল যে আপনি নাকি ভালো মাপের ডাক্তার, বড় ডাক্তার, ঠিক আছে, আপনি ভালো ট্রিটমেন্ট করেন, এই জন্য আসলাম। ব্যাস, একজনের কথা শুনে সে আসলো, এখানে আরেকটা রুব্রিক আমরা কিন্তু নিব। ব্যাস, এবার এবার লিখবেন, এবার লেখা শুরু করেন। এবার আমি তাকে জিজ্ঞেস করলাম যে ওখানে তো হোমিওপ্যাথি দেখাচ্ছিলেন, আমার কাছে কেন এলেন? এলেনটা লেখেন। এই যে হোমিওপ্যাথি তো দেখাচ্ছেন, তা এখন ওনাকে ছেড়ে আবার আমার কাছে কেন এলেন? আমিও তো হোমিওপ্যাথি ওষুধ দিব আপনাকে, এই কথাটা সাজাই লেখেন। এই প্রশ্ন করার কৌশলগুলো আপনাকে কিন্তু বুঝতে হবে, এগুলো ট্রিকি কোশ্চেন, এর ভিতরে ঢুকলেই কিন্তু সে কিন্তু তার মনের কথাগুলো খুলে বলবে যে উনিও তো হোমিওপ্যাথ, আমিও তো হোমিওপ্যাথ, তা ওনাকে ছেড়ে দিয়ে আপনি এবার আমার কাছে কেন এলেন? এবার প্রশ্নের উত্তরটা কি হবে দেখেন, আমি মনে মনে ভাবলে তো হবে না, সে যেটা বলবে সেটাই আমরা নিব। এবার সে কি বলছে সেটা আপনি একটু ভালো করে শোনেন। এবার সে বলছে ওই ডাক্তার আমার বন্ধু, ওই ডাক্তার আমার বন্ধু। ওই ডাক্তার বলতে কি, যে হোমিওপ্যাথ, এই যে 6 মাস ওষুধ খেলো, লাস্ট 6 মাস, বলছে কি ও আমার বন্ধু, সে খুব বেশি মেডিসিন দেয়, মানে সে বেশি বেশি ওষুধ দেয়। দেখা যাচ্ছে 7টা 8টা 10টা এরকম ওষুধ দেয়, সকালে খেতে হবে, দুপুরে, বিকালে, সন্ধ্যায়, রাত্রে, এরকম। সে খুব বেশি মেডিসিন দেয়। ব্যাস, অনেকবার ঔষধ খেতে হয়, অনেকবার ঔষধ খেতে হয়, মানে ওই যেটা বললাম, ঘুম থেকে উঠে একবার খাবে, আবার দেখা যাচ্ছে 11টা 12টার দিকে একবার খাবে, আবার দুপুরে ভাত খাওয়ার পরে খাবে, আবার সন্ধ্যায় খাবে, আবার রাতে খাবে, এই যে অনেকবার ওষুধ খেতে হয়। আচ্ছা, আর কি বলছে আবার লেখেন, ঔষধ খেতে খেতে তো মুখে ঘা হয়ে যায়, ঔষধ খেতে খেতে তো মুখে ঘা হয়ে যায়, মানে ওই যে যে ইগুলো দেয়, ওই যে যে ফাইটাম গুলো, প্লাসিবো গুলো দেয়, ওগুলোর একটু বেশি কড়া তো, ওই জন্য তার মনে হয় এই কড়া ওষুধে আমার মুখে ঘা হয়ে যায়। তো লেখেন, ওষুধ খেতে খেতে মুখে ঘা হয়ে যায়। ওষুধ খেতে খেতে মুখে ঘা হয়ে যায়। তারপর বলছে আমাকে একটু কম ওষুধ দিবেন, আমাকে একটু হালকা ওষুধ দিন, মানে ওষুধটা যেন মানে ওই ঝাঁজ না হয়, একটু হালকা ওষুধ দিন এবং কম ওষুধ দিন, আমাকে একটু কম ওষুধ দিন এবং একটু হালকা ওষুধ দিন, বেশি ঝাঁজ মাছ যেন না থাকে। খুব সুন্দর কিন্তু, এরকম কিন্তু অনেক মহিলারা কিন্তু বলে যে বাবা, ওই যে অনেকে ওই যে ঝাঁজ ওষুধ টষুধ দেয়, আমাকে কিন্তু ওই ঝাঁজ ওষুধ টষুধ দিও না, আমাকে একটু হুম কম ঝাঁজের ওষুধ দিবা, আর ওষুধ কম দিও, অত বেশি দিও না আমাকে। ব্যাস। আচ্ছা, তারপর
এবার দেখেন, আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি হাঁটু অপারেশন করালেন না কেন? খুব সুন্দর কোশ্চেন কিন্তু। আপনি হাঁটু অপারেশন করালেন না কেন? এবার সে উত্তর দিছে কি দেখেন, সে উত্তরে বলছে এই বয়সে অপারেশন করালে ছুটি নিতে হবে, এই বয়সে অপারেশন করালে আমাকে অফিস থেকে ছুটি নিতে হবে, সামনে আমার রিটায়ারমেন্ট, সামনে আমার রিটায়ারমেন্ট হবে, এতে অসুবিধা হতে পারে এবং বাড়ির কাজ আমাকে সামলাতে হয়, এবং বাড়ির কাজ আমাকে সামলাতে হয়। বাড়ির কাজ আমাকে সামলাতে হয়। ব্যাস, তাহলে এখানে কি বললো যে এই বয়সে, মানে ওনার তো 58 বছর বয়স, বুঝতে পারছেন? রিটায়ারমেন্ট আর মানে 2-4 বছর আছে। এই সময়ে সে যদি এই অপারেশনটা করে তাহলে কিন্তু তার ছুটি নিতে হবে, 15 দিন 1 মাস ছুটি নিতে হবে, এবং এই বয়সের ছুটি নিলে একটু সমস্যা হতে পারে, রিটায়ারমেন্টের সময় ঝামেলা হতে পারে, এই জন্য সে নিবে না। আর একটা কথা কি বলছে, যে আমাকে বাড়ির সব সামলাতে হয়, তার মানে কি সে বাড়ির সব কাজ তার দেখাশোনা করতে হয়। হয়তো বাড়িতে ওয়াইফ অসুস্থ, অসুস্থ মানুষ, সে পারে না। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে যে মেয়ে ছিল একটা, তার বিয়ে হয়ে গেছে, বাড়িতে যে ছেলে আছে, ছেলে ছেলের মতো স্কুল কলেজে যায়, তাহলে এখন পুরো কাজটা, ডোমেস্টিক অ্যাফেয়ার্স পুরোটাই তার দেখতে হয়। আচ্ছা, এই পর্যন্ত লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, এই এইটা দেখে তাকে, ও, এই কথাগুলো যখন সে বলছিল, দেখেন এই কথাগুলো যখন সে বলছিল তখন মুখে হাসি হাসি ভাব ছিল, হেসে হেসে বলছিল। এই কথাগুলো যখন সে বলছিল একটু হেসে হেসে বলেছিল। এই যে আমরা যখন কাউকে জিজ্ঞাসা করলে, প্রশ্ন করলে যখন হেসে হেসে কথা বলে, তখন আমরা সেখানে কি লিখি, কি কি রুব্রিক ধরি? মাইন্ড, কি বলি, লাফিং স্পিকিং হোয়েন। তখন এটা রুব্রিক ধরে মেডিসিন কি আসে? বেলেডোনা। মাইন্ড লাফিং স্পিকিং হোয়েন। এই যে এই রোগীটাকে প্রথমে বেলেডোনা দেওয়া হলো, বেলেডোনা দেওয়ার পর দেখেন পরে কি হলো। পরের বার আসলো কতদিন পরে? 1 মাস পরে। আসার পর তাকে জিজ্ঞেস করা হলো, এবার আপনি এই কথাগুলো, আপনারা এই কথাগুলো লেখেন যে তার এই লক্ষণগুলো, সে কথাগুলো যখন বলছিল হাসছিল, এই রুব্রিক মাইন্ড লাফিং স্পিকিং হোয়েন, আর হচ্ছে কি লাইট ডিজায়ার ফর। লাইট ডিজায়ার ফর কেন? ওই যে আমি কিন্তু বেশি ওষুধ খেতে পারি না, আমি কিন্তু বেশি ওষুধ খেতে পারি না, আমাকে সে ইয়ে মানে একটু হালকা ওষুধ দিও। তার মানে কি সে লাইট ম্যানারে থাকতে হয়, লাইট লাইট লাইট, হালকা। তার মাথায় যেন বা তার বডিতে যেন কোনো প্রেশার না পড়ে। যখন কেউ হালকা মুডে থাকতে চায়, খেয়াল রাখবেন যে সবসময় সে এই কোনো প্রেশারই নিতে চায় না। কড়া ওষুধ তার শরীরের জন্য একটা প্রেশার, শরীর খারাপ করে। আচ্ছা, যখন দেখবেন যে বেশি একটু পড়ালেখা করলেই মাথা ব্যথা করে, এই জন্য অল্প পড়ালেখা করে, এটাও কিন্তু লাইট ম্যানার, লাইট ডিজায়ার। কিছুক্ষণ পড়ে পড়ে রেস্ট নাই, মানে একটানা বেশিক্ষণ পড়তে পারে না, লাইট ম্যানার। আবার এটাও ধরতে পারেন যে
উম, দেখা যাচ্ছে আহ, আমি এরকম হতে পারে যে 10 কেজি হাতে নিয়ে যখন আমি হাঁটবো আমার কষ্ট হবে, আমি বরং সবসময় আমি 1 কেজি 2 কেজি বেশি নিই না। এই যে লাইট ম্যানার অনেক কিছু হতে পারে, মাথায় কোনো প্রেশারই নিতে চায় না, মাথায় কোনো বাড়তি কোনো চিন্তা মাথায় ঢুকাতে চায় না। বাড়তি কোনো চিন্তা নিলেই তার মাথায় প্রেশার বেশি আসে, মাথা ব্যথা করে, ঘুম হয় না। এই জন্য সেসব দেখবেন যারা লাইট ম্যানারে থাকে, বিশেষ করে বেলেডোনার রোগীরা সবসময় হালকা ফুলকা মুডে থাকে, হালকা ফুলকা মুড। এরা কোনো বড় ধরনের কোনো দায়িত্বও নেয় না, বড় ধরনের কোনো চাপও নেয় না। এরা সবসময় হালকা মুডে থাকবে, মাস্তি করে বেড়াবে, হুম, বন্ধু বান্ধবদের মাঝে আড্ডা দিয়ে বেড়াবে। এই যে এরা হচ্ছে বেলেডোনা। এদেরকে জিজ্ঞাসা করলে, কোনো প্রশ্ন করলে দেখবেন হেসে হেসে কথা বলে, হেসে হেসে কথা বলে। এবং আপনি যখন চেম্বারে, এগুলো লেখেন না, যখন চেম্বারে আপনি বেলেডোনার পেশেন্ট পাবেন, দেখবেন ওর প্রথম শর্ত হলো ওই হেসে হেসে কথা বলবে, হেসে হেসে কথা বলবে। আর শেষে একটা প্রশ্ন করবেন। আমরা একটু বেলের মধ্যে ঢুকে যাচ্ছি, বেলের দরকার আছে, বেলেডোনা আমরা যেহেতু আগে ক্লাসে আমরা করে ফেলছি। তো শেষে একটা প্রশ্ন করবেন বেলেডোনার যদি যদি পেশেন্ট হয়, বলবেন যে উম, আপনার ওষুধ খেতে মনে থাকে ঠিক মতো? ওষুধ তো দিচ্ছি, ঠিক মতো খেতে পারবেন, মনে থাকবে? এবার দেখুন প্রশ্নের উত্তরটা কি দিচ্ছে। না, ওটা নিয়ে আপনার ভাবতে হবে না, ওই আমার হাজব্যান্ড আছে না, বা ওই আমার মা আছে না, ও সব বলে দিবে, আমার মনে না থাকলেও আমাকে বলে দিবে, আপনি ওষুধ দেন। তার মানে কি, সে ভুলে যায়। আপনার ডাক্তার হয়ে এটুকু চিন্তা করতে হবে, সে ওষুধটা ঠিক মতো খায় না, সে ভুলে যায়, সে ভুলে যায়। এই জন্য এটাও একটা লাইট ম্যানার, লাইট ডিজায়ার ফর, সে হালকা থাকতে চায়। ওই যে ওষুধ খেতে হবে 2 বার 3 বার করে, ওই প্রেশার আমি নিতে পারবো না, ওই প্রেশার আমি নিব না, আমার মাথায় থাকে না। এই জন্য দেখবেন বেলেডোনার পেশেন্টদের জিজ্ঞেস করলে বলে, কেউ হেসে হেসে বলে হে হে হে, আমার তো মনেই থাকে না, একটু ভালো হলে তো ওষুধ খাওয়ার কথা ভুলেই যাই। এই যে একটা গেল, প্রেশার নেয় না, একটু ভালো হলে ওষুধ ছেড়ে দিবে, দূর বাড়তি ঝামেলা। যারা কোনো ঝামেলাই যেতে চায় না, ওষুধ খাওয়া একটা ঝামেলা, সময় করে টাইম করে খাও, এই ঝামেলাটাও সে নিতে চায় না, সে লাইট ম্যানার পছন্দ করে। এটাও কিন্তু লাইট ডিজায়ার পর, খেয়াল রাখেন। আচ্ছা, এটা হচ্ছে বেলেডোনার একটা দিক। তো এই জন্য আপনি প্রশ্ন শেষ দিকে ওষুধ বানানোর সময় একটা প্রশ্ন করে নেবেন, আপনি কনফার্ম হয়ে গেছেন, লাস্টে আপনি ধরবেন যে আপনাকে তো ওষুধ দিচ্ছি, ওষুধ ঠিক মতো খেতে পারবেন তো, মনে থাকবে? তখন বলবে এই যে এই হচ্ছে ডাক্তারবাবু একটা প্রশ্ন করলেন, আমার আসলে কোনোদিন এই ওষুধ ঠিক মতো খাওয়া হয় না, ওষুধ খেতে মনেই থাকে না। তো ওই মা আছে, মাকে বলে রাখি যে ভাত খাওয়া শেষ হলে কিন্তু তুমি আমাকে ওষুধটা খেতে বলো। এইভাবে খাওয়া হয়। আর যখন রোগ একটু ভালো হয়ে যায়, ওষুধ কোন জায়গায় পড়ে থাকে, কোথায় পড়ে থাকে, ওর কোনো খেয়াল নেই, খেয়াল থাকে না, শেষ। বেলোডোনার কিন্তু একেবারে সিঙ্গেল রুব্রিক আছে এটা, ঠিক আছে? বেলোডোনার সিঙ্গেল একটা রুব্রিক আছে, যখনই রোগ হয় ওষুধের কথা মনে পড়ে, যখন রোগ চলে যায়, একটু কমে যায়, ওষুধের কথা ভুলে যায়। এটাকে বলা হয় মাইন্ড সেন্সিটিভ অল্টারনেটিং উইথ ইনডিফারেন্স। আজকে বেলেডোনার কেস না, ক্লাসও না, ওটা বলার দরকার নেই। যাই হোক, কথায় কথা আসলো, এই জন্য লাইট ম্যানার নিয়ে কথা বলতেছি। তো এই যে দেখুন, এই যে যে রোগীটার কথা এতক্ষণ আমরা বলছি, 58 বছর বয়সে যে রোগী, হাঁটু ব্যথা, এই এই লোকটার প্রথম দিকে যে কিছু ক্যারেক্টার কিন্তু বেলেডোনার মতো। কারণ সে কি বলছে, আপনি আমাকে হালকা ধাঁচের ওষুধ দিবেন, বেশি ওষুধ দিয়েন না, এগুলো বেশি ওষুধ আমার বন্ধু দেয়, ওই খেয়ে মুখে ঘাটা হয়ে গেছিল, ব্যাস, এই জন্য আমি ওখানে খাবো না, আপনার কাছে আসছি, আপনি সেইভাবে একটু ওষুধ দেন। এবং হেসে হেসে কথাগুলো বলতে, প্রেসক্রিপশন করলাম বেলেডোনা, ফেল। 1 মাস পরে আসলো পুরো ফেল, তখন কেমন লাগে? এবার চিন্তা শুরু করলাম, এবার জিজ্ঞেস করলাম, তখন আরেকটা ওষুধ দিলাম, আবার আরেকটা ওষুধ দিলাম, দেখেন সেটাও ফেল। আমি 15 দিন পরে দেখা করতে বললাম, 2 বার ফেল করলাম, পরেরটা বলে আর সময় নষ্ট করবো না, দরকার নেই। এবার থার্ড টাইমে দেখেন, এবার যখন আসছে আমি জিজ্ঞেস করছি, আসলে কি খবর বলেন, কেমন আছেন? এবার বলছে, না, তেমন ভালো কিছু বুঝছি না, তেমন ভালো কিছু বুঝি না, ওই একটু ভালো হয়েছিল, ওই আবার যাতেই, তেমন কিছু বুঝি না, একটু ভালো হয়েছিল, আবার যাতাই হয়ে গেছে। এবার কিন্তু
আমি আর কোনো কথা বলবো না, দেখি এবার কি বলে, ওর আসল ইমোশনটা বেরোবে। আমি বললাম শুধু আচ্ছা, শুধু এইটুক বলে আমি 20-30 সেকেন্ড চুপচাপ আমি খাতার দিকে তাকাচ্ছি, মানে ওর দিকে আমি তাকাচ্ছি, বাট ওইভাবে তাকাচ্ছি না, একটু মানে লুকিয়ে 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 দেখতেছি। ব্যাস। এবার একটু পরে বলছে, দেখেন কি দারুণ একটা কথা বলছে, যে ডাক্তার সাহেব বলছে একটু এবার লেখেন। আমি তাকে প্রশ্ন করেছি, সুন্দর একটা প্রশ্ন করেছি, দেখেন, কাজ হচ্ছে না যেহেতু, তবে আবার কেন এলেন? আমি সুন্দর একটা প্রশ্ন তাকে বললাম যে আমি 2বার ওষুধ দিলাম, তো কাজ হচ্ছে না, তা আবার কেন এলেন? আবার ওষুধ খাওয়ার কথা কেন ভাবলেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যখন কোনো রোগী আপনার কাছে আসবে, 2বার ওষুধ খাওয়ার পরেও কাজ হয়নি, থার্ড টাইম আর একবার আসবে, তখন কিন্তু আপনাকে এই প্রশ্নটা করতে হবে যে কাজ হচ্ছে না 2-3বার, তারপর আবার কেন খাওয়ার কথা ভাবছেন? এইখানেই কিন্তু মেডিসিনের রহস্যটা লুকিয়ে আছে। যদি দেখেন, যদি সে বলে যে 2বার ওষুধ খেলে তো হবে, খেলে কি হবে, আপনি তো ভালো ডাক্তার, আমি তো অন্য জায়গায় 6 মাস খেয়েছি, আপনার এখানে তো 1.5 মাস খেলাম কেবল, তো সেখানে 6 মাস খেয়েছি, অ্যালোপ্যাথি দেখাইছি 4-5 বছর, তো দেখি আরো কয়েকবার খেয়ে দেখি, দেখি কি হয়, দেখি আরো কয়েকবার খেয়ে দেখি, তার মানে কি তার ধৈর্য আছে ওষুধ খাওয়ার, লেখার দরকার নেই এটা, তার ধৈর্য আসে ওষুধ খাওয়ার। এবং এইখানে রুব্রিক নিতে হবে পার্সিভারেন্স, মানে তার ধৈর্য আছে, সে আরো দেখতে চায়। কিন্তু দেখুন, আমার এই রুগী সে কি বলছে, সে কিন্তু ওই ধরনের কোনো প্রশ্ন করে নাই, কোনো উত্তর দেয়নি। সে বলছে যে আমি যখন প্রশ্ন করলাম, তো আপনি, আপনার তো কাজ হলো না আমার ওষুধ খেয়ে, তা আবার কেন এলেন? এবার উত্তরে কি বলছে, কাজ যেন তেন, আমার ওষুধ খেয়ে ক্ষতি তো হয়নি, আমার ক্ষতি তো আর হয়নি, আমার ওই যে মুখে যে ঘা হয়েছিল ওইরকম তো কোনো সমস্যা হয়নি, তো ঠিক আছে, আপনি একটু এবার ভেবে চিন্তে ওষুধ দিন। দেখেন ইমোশন এখানে, তো আপনি এটুক লেখেন, তো আপনি এবার একটু ভেবে চিনতে ওষুধ দিন, প্রয়োজনে 2 দিন চিন্তা করেন, প্রয়োজনে 2-3 দিন ধরে চিন্তা করেন, তারপরে আমাকে ওষুধ দিন, তারপরে আমি ওষুধ নিয়ে যাব। ব্যাস, দিস ইজ দ্য কেস। আবার বলছি, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি তো 2বার ওষুধ খেলেন, তো কোনো কাজই হলো না, তো তারপর আবার কেন আমার কাছে এলেন? তো বলছে দেখুন, ওষুধের কাজটা হোক বা সামান্য হোক, কিন্তু আমার ওই ক্ষতি তো আর হয়নি। ক্ষতি বলতে কি, ওই বন্ধুর কাছ থেকে ওষুধ খেয়ে তার মুখের ভিতরটি তো পুরো ইনফেকশন, ঘা হয়ে গেছিল, কিন্তু আপনার ওষুধ খেয়ে তো সেটা হয়নি। তো আপনি এবার একটু ভেবেচিন্তে ওষুধ দিন, প্রয়োজনে আরো 2-3 দিন ভাবুন, তারপর আমি এসে ওষুধ নিয়ে যাবো। ব্যাস, হয়ে গেল। এরকম কিন্তু আমার কাছে আগে রুগী আসতো, আমি এই কেসগুলো ফেল, কিন্তু এই কেসটা আর ওই ভুল করিনি। 2বার যেহেতু ভুল হয়েছে, ইমোশন গুলো আমি প্রথম দিকে খুঁজে পাইনি, থার্ড টাইমে এসে ইমোশন পেয়ে গেছি। তো এই জন্য ডাক্তার হতে হলে আপনাকে একটু ধৈর্যশীল এবং চালাক হতে হবে, প্রশ্নগুলো খুব সুন্দরভাবে আপনি থ্রো করবেন, কুল ব্রেন নিয়ে, কুল ব্রেনে আপনি প্রশ্নগুলো থ্রো করবেন, তাড়াহুড়ো করে প্রশ্ন করবেন না, আস্তে ধীরে ছোট ছোট কথা বলে প্রশ্নগুলো করবেন, তাকে বলার সুযোগ দিবেন। আপনি একটা প্রশ্ন করে অপেক্ষা করবেন 1 মিনিট 2 মিনিট, দেখি কি বলে, দেখি কি বলে, একটা সুন্দর একটা প্রশ্ন করলাম, সে তো রিপ্লাই দিবে, যদি রিপ্লাই না দেয় তারপরে না হয় আরেকটা কোশ্চেন করবেন, কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে, দেখি সে কি বলে। তো এই রোগীটা লাস্টে শুধু এটাই বললো যে আপনার ওষুধ খেয়ে ক্ষতি তো আর তেমন কিছু হয়নি, তাহলে আপনি একটা এবার একটু ভেবেচিন্তে ওষুধটা দেন, প্রয়োজনে 2-3 দিন অপেক্ষা করুন, ভাবুন, তারপরে ওষুধটা দিন।
এখানে কিন্তু মেডিসিনটা এখানেই লুকিয়ে আছে। এই জন্য বলে যে আমরা যখন কেস টেকিং করি, দেখা যাচ্ছে ওই কেস টেকিং করলাম 10 মিনিট ধরে, 20 মিনিট ধরে, আধা ঘন্টা ধরে করতে 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 একটা মেডিসিনে চলে আসলাম। এবার শেষ দিকে এসে দেখলাম ইমোশন চেঞ্জ হয়ে গেছে, শেষ দিকে এসে ইমোশন চেঞ্জ। এই রোগীটা কিন্তু পুরুষ মানুষ। দেখেন লাস্টে এসে কি বললো, যে আপনি একটু ভেবে চিন্তে ওষুধ দিন এবং প্রয়োজনে 2-3 দিন অপেক্ষা করুন, ভেবে তারপরে আমাকে মেডিসিন দিন। এবার দেখেন রুব্রিক কি নিয়েছিলাম, মাইন্ড, delusion, delusion neglected, দেখেন দুটো রুব্রিক দিয়েছি, মাইন্ড, ডেলুশন, নেগলেক্টেড হি অর শি ইজ। এটার অর্থ কি, যে ডাক্তারবাবু আমাকে ভালোভাবে দেখছে না, ভালোভাবে মনোযোগ দিয়ে আমার কথা শুনিয়ে মেডিসিন দিচ্ছে না। তাই যদি হতো তাহলে আমার 2-3 বার আসা লাগতো না। এই জন্য বলেছে যে আপনি একটু ভালোভাবে ভেবে চিন্তে ওষুধটা দিন, প্রয়োজনে 2-3 দিন সময় নিয়ে দিন। তার মানে সে ভেবেছে যে ডাক্তার কাছে তো ভিড় থাকে, আমি যে ওষুধ দিলাম ও তাড়াহুড়ো করে মনে হয় ওষুধ দিচ্ছে, এই জন্য কাজ হচ্ছে না। ভালো ডাক্তার, তা কাজ হবে না কেন ওষুধে, সে ভাবছে মনে মনে। তাহলে এবার যেন একটু ভালো করে ভেবে চিনতে তাকে যেন ওষুধ দিই। তার মানে তার মনে ওই চিন্তাটা আছে যে আমাকে বেশি মনে হয় মনোযোগ দিয়ে ওষুধটা দেয় নাই। এই জন্য কি রুব্রিকটা নিলাম, মাইন্ড, ডেলুশন, নেগলেক্টেড হি অর শি ইজ, মানে সে অবহেলিত হয়েছে, আমার কাছে সহজ কথা, অবহেলিত হয়েছে। তার মনের মধ্যে এরকম একটা চিন্তা ছিল, এই জন্য সে আজকে এসে খুদে খুলে বলেছে যে আপনি একটু ভেবে চিনতে তারপরে ওষুধ দিন, প্রয়োজনে 2-3 দিন পরে দিন। 2-3 দিন পরে মানে কি, সে কিন্তু এই মুহূর্তে চাচ্ছে না, সে চাচ্ছে আস্তে ধীরে হোক, কিন্তু যেন রোগটা ভালো হয় এবার। এই জন্য কি নিলাম আরেকটা রুব্রিক, মাইন্ড ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড স্লোলি। দেখবেন, আচ্ছা এই দুটো রুব্রিক নিলাম, আর লাগেনি। এই দুটো রুব্রিক নিলে মেডিসিন কি আসে, পালসেটিলা। মেডিসিন কি আসলো, পালসেটিলা। পালসেটিলা যে শুধু মহিলাদের ওষুধ তা না, পুরুষদেরও আছে। যখন দেখবেন পুরুষ কি মহিলা কি ইয়াং ছেলে কি যেই থাকুক, যখন এসে বলবে রোগীতে যে দেখুন আমার এই সমস্যাটা আপনি ভালো করে সেরে দিন, আমি কিন্তু এরকম মানে ফিলিংস আমি পেয়েছি, কিন্তু আমি বুঝতে পারিনি, 1 বছর আগেও পেয়েছি। বলছে কি, আপনি আমার এই সমস্যাটা ভালো করে দিন, তাড়াহুড়োর দরকার নেই, কিন্তু আমি চাচ্ছি আমার রোগটা যেন ঠিকঠাক মতো সারে, একেবারে নির্মূল যেন হয়। আপনি সুন্দরভাবে ওষুধ দিন, হুম, যে কয়দিন লাগে লাগুক, আমার কোনো সমস্যা নেই, যে কয়দিন লাগে লাগুক, কিন্তু ভালো ওষুধ দিবেন, রোগ যেন নির্মূল হয়ে যায়, ব্যাস। যে কয়দিন লাগে লাগুক, তার মানে কি, মানে সে সময় নিয়েও সে আপনার কাছ থেকে রোগটা সারাতে রাজি আছে, কিন্তু ভালো করে সারাতে হবে। তাহলে এখানে আমরা কি নিব, মাইন্ড,
ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড স্লোলি। যখন বলবে যে আপনি ভেবেচিন্তে ওষুধ দিন, একদিনের জায়গায় 5 দিন লাগুক, তোমাকে আমি 5 দিন টাইম দিলাম, এরকম বলে অনেকে, যে তোমাকে আমি 6 মাস দিলাম, 1 বছর দিলাম, তুমি আস্তে ধীরে আমার রোগটা সেরে দেবে, কিন্তু নির্মূল যেন হয়। আপনি ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড স্লোলি ধরবেন, ধরলেই দেখবেন ওইটাতে সিঙ্গেল মেডিসিন পালসেটিলা। এবার দেখুন কেউ কেউ আছে আবার কি বলে, ডাক্তার সাহেব কালকে কিন্তু আমার কাজ আছে, কাজে যেতেই হবে, 10 জন লোক আমি ঠিক করেছি আমার জমির কাজ করার জন্য, আমার কিন্তু সেখানে যেতেই হবে, আমার রোগটা যেন কালকে সকালের আগে যেন ভালো হয়ে যায়, এই ব্যথা, হাঁটু ব্যথা টাথা এইসব যেন না থাকে। ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড স্লোলি রুলটা কি, ফাস্ট ধরে দিবেন, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট। আর বলছে কাজে যাবে, কাজে যেতে হবে, তাহলে কি হবে, অ্যাংজাইটি, বিজনেস অ্যাবাউট, এই ক্ষেত্রে মেডিসিন আসবে আর্সেনিক অ্যালবাম। আর স্লোলি যখন চাইবে তখন হবে পালসেটিলা। ব্যাস, এইটাই ছিল মোটামুটি পালসেটিলার দারুণ একটা কেস। এরকম কিন্তু আপনি চেম্বারে মাঝে মধ্যে পাবেন, কিছু কিছু দেখবেন বয়স্ক মহিলারা আসবে, বৃদ্ধা মহিলা, বৃদ্ধ পুরুষ, ওরা বলে কি, ভালো করে শুনুন, খুব ভালো করে শুনবেন, বলে কি ডাক্তারবাবু এই যে অ্যালোপ্যাথির বড় বড় ওষুধ, এই ওষুধগুলো না আমার শরীরে সয় না, এত বড় বড় ওষুধ আমি গিলতে পারি না, ঠিক আছে, তো আপনার হোমিওপ্যাথি ওষুধ আমি খাবো, এটাতে কোনো সাইড এফেক্টও নাই, এটা খাওয়া ভালো, আমার শরীরে ভালো শুট করে, হুম, আপনি আমাকে এই ওষুধ দিন। তার মানে কি, বড় জিনিস তার শরীরে শুট করে না, বড় জিনিসটা হচ্ছে তার জন্য ক্ষতিকর, সে চায় নরম কোমল জিনিস, নরম কোমল জিনিস। এটার রুব্রিক কি ছিল আগের দিন আমি পড়াইছিলাম, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ক্যারে স্ট্যান্ড, ক্যারে স্ট্যান্ড, ক্যারে স্ট্যান্ড মানে কি, আলতো করে, আলতো করে ভালোবাসো, আলতো করে ভালোবাসো, আলতো করে ভালোবাসা দাও। যেমন কি না দেখবেন এরকম আছে যে কি যেন একটা ইয়ে ছিল, একটা ছেলের ঘটনা মনে পড়ছে, ভুলে গেল। আচ্ছা দেখবেন, ও একটা রোগীর দাঁতে ব্যথা, দুই নাড়িতেই চোয়ালে ব্যথা, ভাত খেতে পারতেছে না, ভাত খেতে পারছে না 2 দিন ধরে। তো তাকে জিজ্ঞেস করা হলো যে তাহলে তুমি ভাত খাচ্ছ কিভাবে, খাচ্ছি, না খেলে তো হবে না, না খেলে তো বাঁচবো না, ঠিক আছে, তা খাচ্ছটা কিভাবে তাহলে, বলছে খাচ্ছি ওই ভাত এরকম চটকায় একেবারে নরম করে, একেবারে লিকুইড করে, ওর ভিতরে একটু লেবু দিয়ে গুলায় ওইভাবে আস্তে করে চুমুক দিয়ে খাচ্ছি, শক্ত ভাত খেতে পারছি না, শক্ত ভাত খেলেই আমার মাড়িতে লাগছে, ওরে বাবা, আমি শক্ত ভাত, মাছ মাংস এগুলো সব বন্ধ, এখন শুধু ওই কোনো মতে জাউ ভাত খেয়ে আছি, বা ওই শক্ত ভাত কষলে নরম করে ওইগুলো খাচ্ছি, ওইগুলো আমি খেতে পারতেছি। তার মানে কি, ওই যে জিনিসটা নরম সেই জিনিসটা তাকে শুট করছে। এখানেও তার শরীরের যে অর্গান, মানে মাউথ যে অর্গানগুলো, দাঁত, জিহ্বা যেটাই বলেন, ব্যথা তো, এখন সেখানে সে কোমল ছোঁয়া চাচ্ছে, কোমল, শক্ত চাচ্ছে না, কোমল আলতো ছোঁয়া চাচ্ছে। তার মানে কি, সে ওখানে ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড, এই জন্য কি বলে, স্লোলি, আস্তে আস্তে খাচ্ছে, আস্তে আস্তে খাচ্ছে, এবং নরম খাবার খাচ্ছে। তার শরীরের মুখের যে মাউথ যে অর্গানগুলো আছে এখন সে সেন্সিটিভ হয়ে গেছে এবং সে শক্ত খাবার খেতে পারছে না, সে ক্যারি হতে চাচ্ছে স্লোলি, আস্তে ধীরে, আস্তে ধীরে। এখানেও আপনি পালসেটিলা দিতে পারবেন, তবে শুধু একটা রুব্রিকে পালসেটিলা কভার করবেন না, পালসেটিলা নেওয়ার জন্য আরো কিছু দেখবেন। সেটা হলো কি, যে আপনি জিজ্ঞেস করবেন যে মুখে তোর সমস্যা কতদিন হলো, বলে 2-3 দিন হয়েছে, আচ্ছা ঠিক আছে, তো তোমার এটা তো যেতে 4-5 দিন সময় লাগতে পারে, লাগুক লাগুক কোনো সমস্যা নেই, লাগুক লাগুক, 4-5 দিন লাগে, লাগুক 1 সপ্তাহ লাগুক, সমস্যা নেই, কিন্তু এটা যেন ভালো হয়। এবার আপনি যখন বলবেন যে 4-5 দিন, ও যদি পালসেটিলার না হয়ে অন্য কেউ বলে, ওরে বাবা 4-5 দিন, তা আমি একদিন তো না খেয়েই মরে যাবো, তাহলে তাহলে আমার হবে কি হবে, না না না, আমার তাড়াতাড়ি সারতে হবে, তখন কি হবে, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট।
প্রশ্ন করার ট্রিক্স গুলো আপনাকে জানতে হবে। আপনি তাকে একটা প্রশ্ন ছুড়ে দিবেন, যে প্রশ্নের মধ্যে সে একটা রিয়াকশন পাবে, যে দাঁতে ব্যথা, মাড়ি ফুলা, এগুলোতে 2 দিন 3 দিন হয়েছে, এবার আপনি বলবেন ওষুধ খেলেও তো আপনার মনে হয় 5-6 দিন লাগবে ঠিক হতো। পুরি 5-6 দিন, তাহলে তো আমি একদিন না খেয়ে মরে যাব। আমি কতদিন খাই না, আমি আমার একটু তাড়াতাড়ি সারতে পারেন না, তাড়াতাড়ি ঠিক হবে না, এইবার ক্যারেট ডিজার টিভি ক্যারেট ফার্স্টে চলে যাবেন, ক্যারেট ডিজার টিভি ক্যারেট ফার্স্টে। এবার আরেকটা জিনিস খেয়াল করবে, ক্যারেট ডিজার টিভি ক্যারেট ফার্স্টে কিন্তু কয়েকটা মেডিসিন আছে, কয়েকটা, যেমন কিনা রাস্টক্স আছে, বেলেডোনা আছে, আর্সেনিক আছে, এরকম 4-5টা মেডিসিন আছে। কিন্তু যখন দেখবেন কাজের জন্য, কাজকর্মের জন্য সে আপনার কাছে তাড়াতাড়ি ওষুধ খেয়ে সুস্থ হতে যাচ্ছে, ওইটা চলে যাবেন আর্সেনিক অ্যালবামে। আর যদি দেখেন খাওয়া দাওয়ার বিষয়ে, খাওয়া দাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া, এটা মনে রাখবেন, না খেলে তার ভালো লাগে না, খাওয়া দাওয়া এসে খুব ভালো, খাওয়া দাওয়াটা তার খুব পছন্দ, সে খুব মানে কি বলে, গোয়ারমেন্ট বলে ওটাকে, খুব গোয়ারমেন্ট, মানে কি তার খাদ্য খাবারে এত লোভ, খাবার পেলে সে দুনিয়া ভুলে যায়, এত মজা করে আনন্দ করে সুন্দর করে খায়। এই খাওয়াটা এখন তার বিঘ্ন ঘটে গেছে, এই খাওয়াটা না খেতে পেরে তার মন খারাপ। এইখানে আপনি নেবেন কি, এখানে ধরবেন হচ্ছে অ্যামিউজমেন্ট ডিজায়ার ফর, লাইট ডিজায়ার ফর, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড ফাস্ট, এই 3টা ধরে মেডিসিন আসবে, আবারও বেলেডোনা। তো এবার যখন দেখবেন যে যে রোগী খেতে পাচ্ছে না এবং তাড়াতাড়ি সেখান থেকে সুস্থ হতে যাচ্ছে, চোখ বন্ধ করে বেলেডোনা কত দিবেন, 6 দিবেন। আমি বলেছি কি, সবসময় ব্যথা যন্ত্রণায় সবসময় আপনি 6 দিবেন, তবে ব্যথা যন্ত্রণার ধরন আছে, আমরা এখানে পটেন্সি নিয়েও কথা বলি, ব্যথা যন্ত্রণার ধরন আছে। যখন দেখবেন আপনার মাইগ্রেনের ব্যথা, মাথা ব্যথা, তখন দিতে হবে 200। এবার যদি দেখেন শরীরের অন্যান্য জায়গায় ব্যথা, তখন কত দিবেন, মাত্র 6, মাত্র 6 পাওয়ারের ওষুধ দিবেন। 15 মিনিট ইন্টারভেলে 10টা ঝাঁকি দিয়ে 3বার খেতে দিবেন, 15 মিনিট পর পর, দেখবেন ব্যথা কমা শুরু। এবং এই যে ব্যথা কিন্তু কমা শুরু হবে, কমে 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 যাবে, 1 ঘন্টার মধ্যে কমে যাবে, আবার দেখা যাচ্ছে 3-4 ঘন্টা পর আবার ব্যথা বাড়বে। আপনি এখানে আর কোনো ওষুধ দিবেন না। ও যদি কমপ্লেনও করে যে ব্যথা তো আবার বেড়ে গেল, যাক, আপনি বলবেন কি, এটা হচ্ছে সেকেন্ড অ্যাকশন বলে এটাকে, ওকে বুঝাবেন এই যে ব্যথা বাড়ছে না, এইবার আবার কমা শুরু করবে, আর কখনো একবারও বাড়বে না, তোমাকে যে ওষুধ দিয়েছি ওটা তুমি কন্টিনিউ করতে থাকো, কন্টিনিউ করতে থাকো, ব্যাস হয়ে গেল। তো এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, যে যখন দেখবেন মাথা ব্যথা, হেড পেইন যখন বেশি হয়, বা পেটে ব্যথা, আর একটা জায়গা পেটে ব্যথা, পেটে যদি প্রচন্ড ব্যথা হয় তখনও 200 দিতে হবে। কিন্তু অন্যান্য যেসব জায়গায় ব্যথা, হাতে ব্যথা, গিটে ব্যথা, হাঁটুতে ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা যদি হয়, সেক্ষেত্রে আপনি 6 পাওয়ার ব্যবহার করবেন, ব্যাস। তাহলে দেখেন এই যে পালসেটিলা, এই পালসেটিলার আরো কিছু মজার রুব্রিক আছে। পালসেটিলা পড়াতে পড়াতে কোন সময় রাত পার হয়ে যায় বুঝতে পারবেন না। আর আর 2-3টা রুব্রিক আমি বলবো, আজকে আবার সময় হয়ে গেছে, 35 বেজে গেছে। আচ্ছা, আর 5 মিনিট করে, এবার কোশ্চেন আনসারের জন্য আর 5 মিনিট রাখবো। আচ্ছা, আরেকটা রুব্রিক হচ্ছে মর্নিং, খুব গুরুত্বপূর্ণ রুব্রিক, মাইন্ড, নেট চলে গেল, মাইন্ড মর্নিং, কি দিলাম, মাইন্ড মর্নিং। মর্নিং মানে কি, মর্নিং মানে হচ্ছে কাতরানো, ব্যথায় কাতরায়, ও ওরে বাবা, ওরে মা, আর মনে হয় বাঁচবো না, এই বলে আবার চুপ করবে, থেমে গেল। আবার কিছুক্ষণ পরে ওরকম যখন একটু নড়ে চড়ে শুতে হবে, আবার ওরে বাবা, ওরে বাবা, গেলাম, ওরে, আবার চুপ করবে। এইটা হচ্ছে মর্নিং। এবার দেখুন এই মর্নিং কিন্তু আবার আরেকটা স্টাইলে হয়, সেটা কি, যখন দেখবেন তার জ্বর কন্টিনিউয়াস মর্নিং করতেছে, আহ আহ আহ, মানে যে কয়েকটা নিঃশ্বাস টানবে সেই কয়েকটা মর্নিং করবে। এই জন্য একটা রুব্রিক আছে, মর্নিং অ্যাট এভরি ব্রেথ, মর্নিং অ্যাট এভরি ব্রেথ, সিঙ্গেল বেলেডোনা দিবেন, বেলেডোনা, গুলি মিস হলে আপনার প্রেসক্রিপশন মিস নেই। আর এই যে যেটা বললাম একটু আগে, আহ ওরে বাবা,
গেলাম গো, ওমা ওমা, বাঁচবো না। কিছুক্ষণ পর আবার চুপ হয়ে গেল। আবার দেখা গেলো 2-4 মিনিট, 10 মিনিট পরে আবার এরকম কিছুক্ষণ পরে আবার চুপ হয়ে গেল। এটা হচ্ছে শুধু মর্নিং। এই মর্নিং এর মধ্যে কয়েকটা মেডিসিন আছে, তার মধ্যে পালসিটিলও আছে। তো এই ক্ষেত্রে শুধু মর্নিং ধরবেন। আর যদি মর্নিং অ্যাট এভরি ব্রেথ হয়, তখন কিন্তু সে থামবে না, একদম প্রত্যেকটা নিঃশ্বাসে আস্তে আস্তে কাতরাবে, আস্তে আস্তে কাতরাবে। এখানে বেলেডোনা দিবেন। আর এই ক্ষেত্রে শুধু মর্নিং ধরে বেশ কয়েকটা মেডিসিন আসে, যেটা আসে সেটার হিসাবটা সেখানে ধরবেন। আচ্ছা, এইবার দেখেন আরেকটা রুব্রিক দিচ্ছি, মাইন্ড কশাস অ্যাংশাস। এটা হচ্ছে লাস্ট রুব্রিক, মাইন্ড কশাস, CAUTIOUS, কশাস অ্যাংশাস। মাইন্ড কশাস অ্যাংশাস, চ্যাট বক্সে দেখেন দিয়ে দেওয়া। তো এই কশাস অ্যাংশাসটা কি? এটি হচ্ছে, খেয়াল করবেন যে আমরা যখন, আমাদের যখন কোনো সমস্যা হয়, যে কোনো ধরনের অসুবিধা হয়, পেটে গন্ডগোল হতে পারে, হ্যাঁ, লিভারের সমস্যা হতে পারে, কিডনিতে সমস্যা হতে পারে, তো ডাক্তাররা তো বিভিন্ন রকম নিয়ম নিষেধ করে দেয়, অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা, যে টক খেতে পারবেন না, এটা সেটা খেতে পারবেন না, বেশি এই তেল জাতীয় খাবার খেতে পারবেন না। এবার দেখবেন এই রোগী যদি আপনার চেম্বারে আসে, আপনার কিছু বলতে হবে না, আপনার কিছু বলার দরকার নেই, চুপচাপ থাকেন, ওষুধ দিবেন, এবার সে নিজেই বলা শুরু করবে, ডাক্তার সাহেব আমি কি মিষ্টি খেতে পারবো? আমার মিষ্টি খেতে ইচ্ছা করে। আচ্ছা ঠিক আছে, খেয়ে। আচ্ছা আমি কি দুধ খেতে পারবো? আচ্ছা, পারবেন, কমাই খেন। ডাক্তার সাহেব, ওই আগের অ্যালোপ্যাথি ডাক্তার ওই উনি বলছিল কি যে আপনি ইয়ে কি বলে ওই এই আমড়া, কমলা, এগুলো খেতে পারবেন না, এগুলো খাইলে আপনার ব্যথা বাড়বে, ইউরিক অ্যাসিড আছে তো, ব্যথা বেড়ে যাবে। তা আমি কি ওটাও খাবো নাকি খাবো না বলেন তো, খাবো নাকি খাবো না? আচ্ছা ঠিক আছে, আপনি খেন, কম খেন। ও সব সময় অ্যাংশাস এবং কশাস, যেটা খাবে কি খাবে না সে আপনার কাছে সেটা আগে শুনে নিচ্ছে। তার রোগ নিয়ে এত কশাস যে এটা খেলে যদি আবার বেড়ে যায়, ওই ডাক্তার তো নিষেধ করছিল, এই জন্য সে কিন্তু আপনার কাছ থেকে ক্লারিফাই হয়ে নিচ্ছে যে ওষুধটা খাবো কিনা, এই ওষুধটা খেলে আবার কোনো সমস্যা হবে কিনা। ডাক্তার সাহেব আমার তো একটু ইয়ে খাওয়া, এই যে চানাচুর দিয়ে, মুড়ি দিয়ে, কাঁচামরিচ দিয়ে, তেল দিয়ে ইয়ে খাই প্রত্যেকদিন বিকেল বেলা অল্প করে, ওটা কি খেতে পারবো? হ্যাঁ খেও, সমস্যা নেই। আপনি শুধু একটা কথাই বলবেন, এই ধরনের রোগীরা যখন এরকম বারবার কনফার্ম করবে এটা খাবো এটা খাবো না, কি করব না করব, তখন আপনি বলবেন শোনেন, আপনি সব খাবেন, আপনার যে খাবারটা খেলে অসুবিধা হয়, মন থেকে যেটা নিষেধ করবে আপনি শুধু সেটা বাদ দিবেন, আর আপনি সবই খাবেন। মন থেকে যেটা নিষেধ করবে যে এটা খেলে আমার পেটে গন্ডগোল হয়, সেটা শুধু আপনি খাবেন না। আর ইউরিক অ্যাসিড যদি মানে বাড়তি থাকে, আমরা তো টেস্ট রিপোর্ট দেখলে বুঝতে পারি, সেক্ষেত্রে কোনো টক জাতীয় খাবার অ্যালাউ করবেন না ওনাকে, যে দয়া করে আপনি টক জাতীয় খাবার খাবেন না। আর আপনি সব খেতে পারবেন, তার মধ্যে আপনার মনে যেটা নিষেধ করবে আপনি সেটাই শুধু বাদ দিবেন, আর আপনি সব খাবেন। কারণ পুষ্টিকর খাবার সবই যদি একটা করে বন্ধ করে দেন, আপনার শরীরে এনার্জি পাবেন কোথায়? আমাদের মেডিসিনটা তো এইটাই ঠিক করবে, আপনার ব্যালেন্স গুলো আগের মতো অবস্থায় ফিরিয়ে আনবে। তো দেখেন এই যে একটা গেল, এটাকে কি বললাম, কষাস অ্যাংশাস। সে বারবার কষাস আপনার কাছ থেকে সবগুলো আগে জেনে শুনে বুঝে নিচ্ছে যে এটা করা যাবে কিনা, ওটা খাওয়া যাবে কিনা, হ্যাঁ এইসব। এবার আবার দেখেন কিছু কিছু পেশেন্ট আছে আপনাদের কাছে আসবে, দেখবেন যদি কোথাও বেড়াতে যায়, মনে করেন কোনো একটা বিয়ে বাড়িতে গেল, বা কোনো আহ, কোনো জায়গায় লং জার্নিতে যাচ্ছে, লং জার্নিতে ট্রেনে, মনে করেন লং জার্নিতে ট্রেনে যাচ্ছে কোথাও। তো আগে সে কি করবে, আগে যদি তার এই ঘন ঘন ওয়াশরুমে যাওয়ার অভ্যাস থাকে, আগে দেখে নিবে টয়লেটটা কোন জায়গায় আছে, আগে দেখে নিবে। মনে করেন বিয়ে বাড়িতে গেল, বিয়ে বাড়িতে যদি যায়, আগে দেখে নেবে ওই বাড়ির বাথরুম বা ওয়াশরুমটা কোথায় আছে, মনে মনে আগে ওইটা খুঁজে আগে ঠিক করে রাখবে। যে কোনো সময় যদি তার পটি পায় বা পায়খানা প্রস্রাব ধরে, দৌড় দিয়ে চলে যাবে। আর এই যে যারা লং জার্নিতে যাবে, ট্রেনে উঠবে, ও কিন্তু বাথরুমের কাছাকাছি কোনো সিটে বসবে, বাথরুমের কাছাকাছি কোনো সিট সে বুক করবে, যাতে
মানে ওয়াশরুমে চাপ দিলে যেন সঙ্গে সঙ্গে বাথরুমে আসতে পারে। এইটাও কিন্তু কষা স্যাংশাস। কোনো সমস্যা হওয়ার সাথে সাথে সে আগেই আগেই ডিটেক্ট করে রাখে যে আমি যেন ওখানে গিয়ে দ্রুত যেন সমাধান পাই, আমার যেন কোনো ঝামেলা পোহাতে না হয়। এই জন্য দেখবেন কষা স্যাংশাস মানে কি, একদিক তার রোগ নিয়ে খাদ্য খাবার নিয়ে সচেতন, আবার কোনো রোগ নিয়ে ডায়াবেটিস রোগীরা দেখবেন কোথাও যদি যায় আগে সে বাথরুমটা দেখে নেবে যে এই ইসে এই বাড়িতে বাথরুমটা কোথায় আছে, বা যদি কোনো অন্য কোথাও যদি যায় টায় সবসময় তার খেয়াল থাকবে যে বাথরুম তো আমার যে কোনো সময় যাবে, তো এইটা আগে আমার ঠিক করে দেখে নিতে হবে। পরে আবার একজনের কাছে শুনবো কোন জায়গায় ওয়াশরুম কোন জায়গায় বাথরুম, হ্যাঁ, দেখা গেলো এখানে না আরেক জায়গায়, দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা তখন খারাপ হয়ে যাবে। এই জন্য এইগুলো নিয়ে সবসময় সে সচেতন থাকে, তার শরীরের এই সমস্যাগুলো কিভাবে কন্ট্রোল করবে, কিভাবে মানে তার ডেইলি মেইনটেনেন্স বলে এটা, এই বিষয়ে সবসময় সে সচেতন থাকে, সতর্ক থাকে। পালসিটেলার মধ্যে এটাও কিন্তু আছে, সবসময় কষা স্যাংশাস এটার মধ্যে থাকে। এর ভিতরে আরো কয়েকটা মেডিসিন আছে কিন্তু পালসিটেলা এর মধ্যেও আছে। তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত শেষ করব। এবার কারো কি কি প্রশ্ন যদি থাকে এবার প্রশ্ন করেন, কারো কিছু জানার যদি থাকে আর একটু প্রশ্ন করবেন এবার। নমস্কার স্যার। হ্যাঁ স্যার নমস্কার। বলছি আপনি যে বললেন যখন ক্লিনিকে পেশেন্ট আসে তখন মা কিংবা বাবাকে সঙ্গে নিয়ে আসে, সে মা বাবাকে বলার জন্য বলে। হ্যাঁ, এখানে আপনি ক্লিনিং পার্সন আর ফার্নিচার বললেন, আর এর সঙ্গে ডিপেন্ডেন্ট অন আদার্স, এই দুটো একটু ডিফারেন্স করে দেন তো খুব ভালো হয়। ডিপেন্ডেন্ট অফ আদার্স, আচ্ছা এবার দেখেন ডিপেন্ডেন্ট অফ আদার্স এটি কিরকম হয়, এটা হচ্ছে একজনের উপর একটা আস্থা থাকে যখন ডিপেন্ডেন্ট অফ আদার্স হয়। যেমন কিনা ধরুন আপনি একজন ডাক্তারের কাছে গেলেন, আপনার পারিবারিক একজন ডাক্তার, তো পারিবারিক একজন ডাক্তার কোনো সমস্যা হলে আপনি ওর কাছেই যান। এবার ওইটে দেখে এবার আপনার ছেলেরা মেয়েরা ওরা এখন অসুস্থ হলে আপনি এটা ক্লিং করে, ডিপেন্ড করে হচ্ছে আস্থা থেকে, আর ক্লিং করে হচ্ছে যখন রোগ হয় সেই সময় এটাতে ক্লিং করবে আপনাকে। আর ও ডিপেন্ড করবে হচ্ছে সব সময় সব কাজে, আর ক্লিংটা করবে রোগের হাইট অফ সিকনেসে। যখন দেখা যাচ্ছে আপনার অসুস্থতার জন্য এখন ডাক্তারের কাছে যেতে হবে, তখন একজনকে নিয়ে যাবে সাথে, কারণ সে অসুস্থ অবস্থায় সে ডাল হয়ে যেতে পারে, এবং সঠিকভাবে যদি ডাক্তার যেগুলো জিজ্ঞেস করছে সেগুলো যদি উত্তর না দিতে পারে সঠিক মেডিসিন হয়তো নাও পেতে পারে। এই জন্য কাছে কাছে সবসময় একজনকে রাখে, এবং এটা মেন্টালিও ক্লিং করে এবং ফিজিক্যালিও করতে পারে। ছোটরা হচ্ছে ফিজিক্যালি করে, হাত ধরে আসে মায়ের বাবার, আর বড়রা হচ্ছে মেন্টালি ক্লিং করে। মেন্টালি ক্লিং করে মানে কি, যখন কোনো উত্তর দিতে পারবে না তখন ও যেন উত্তরটা দিয়ে দেয় আমার হয়ে। এই জন্য ওর সাথে ওর মেন্টাল একটা অ্যাটাচমেন্ট থাকে, একজন না বললেও আর একজনকে রিপ্লাই দিয়ে সেটার থেকে সেটা ইয়ে করতে পারবে। এইটুকু হচ্ছে ডিফারেন্স। আর ডিপেন্ডেন্ট এটা হচ্ছে মানে ওর সবকিছুতে ডিপেন্ডেন্ট থাকবে, সবকিছুতে একটা আস্থার জায়গা যেটা বলে। যেমন একটা রুব্রিক আছে না, ডিপেন্ডেন্ট অফ আদার্স ফিজিশিয়ান অন দা, মানে আমি ডাক্তারের উপরে সবসময় নির্ভর করি। ডাক্তার যেটা বলবে, ডাক্তার যদি বলে যে আমাকে দিয়ে কাজ হচ্ছে না, তুমি আমার থেকে অমুক ডাক্তার ভালো আছে সেখানে তুমি যাও, এবার রোগী বলবে কি আপনি বলছেন, আপনি বলছেন তো ঠিক আছে আমি তাহলে ওই ডাক্তারের কাছে যাচ্ছি। মানে এই ডাক্তার যা করতে বলবে সে সেটার উপরে ডিপেন্ড করবে। তার মানে এই ডাক্তার কতটা আস্থাভাজন তাহলে বুঝেছেন। এই ডাক্তার যদি না যেতে বলে যাবে না, ও যদি ওখানে থাকতে বলে থাকবে, না থাকতে বললে থাকবে না। এইটা হচ্ছে ডিপেন্ড। আর কিলিং করে কখন, কিলিং করে হচ্ছে যখন আমার সমস্যা, কিলিং করে ওই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য। জেলসিমিয়াম এর পেশেন্ট যারা আছে ওরা কিলিং করে, ওরা অনেক সময় দেখবেন টেবিলে এসে টেবিল এইভাবে ধরে এইভাবে ভূত মানে কাঁথে মাথার টেবিলে ঠাস ধরে জিমায়, বা অনেক সময় এই যে চেয়ার টেবিল এইভাবে দেয়াল এইভাবে ধরে 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 আস্তে আস্তে ক্লিং করে করে আসে, এটাও একটা ক্লিং। আবার দেখা যাচ্ছে এই মানে নাতি বা নাতনি, বয়স্ক রোগী নাতি বা নাতনিকে ধরে নিয়ে আসে, হাতে একটা লাঠি লাঠি আছে,
লাঠিও আছে বা লাঠি নাও থাকতে পারে, ওর হাত ধরে বলে এই আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা, আস্তে যা, আমি জোরে গেলে আমি পড়ে যাবো, আস্তে ধর আস্তে ধর আস্তে আস্তে আয়। এটাও কিলিং করা। তাহলে কিলিং করে দুই ভাবেই, ফিজিক্যালি আর মেন্টালি। আর ডিপেন্ডটা হচ্ছে অন্য জিনিস, এটা হলো আস্থা। আপনার আস্থা থাকবে, উনি যেটা বলবে আমি সেটা শুনবো। উনি যদি এটা করতে বলে তাহলে করবো, আর না করতে বললে আমি করবো না। আরেকজনের উপর ডিপেন্ড করতেছে। আর কিলিং করি আমি কিলিং করি, এটা অ্যাকশন। আর ডিপেন্ড হচ্ছে, ওটা হচ্ছে পুরোপুরি মেন্টালি। আপনি যেটা করতে বলবেন সেটা বলবেন, ব্যাস। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন? একদম স্যার, ক্লিয়ার ক্লিয়ার স্যার। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? আক্তার ভাই, অজয় দা? না স্যার, আমি আজকে প্রশ্ন করছি না, আমি আজকে দেখলাম, এগুলো আমি দেখিনি আমি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। অজয় দা, পলাশ দা? নাই, আচ্ছা কোশ্চেন নাই। আচ্ছা, এই যে আজকে যে ক্লাসটা হলো, এই ক্লাসটা আপনারা আমি এখানে গ্রুপেও আমি লিখে দিব, ঠিক আছে? এই যে যেটুক পড়ানো হলো এটি আমি, আমাদের যে গ্রুপ আছে, শান্তনুদা আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার হোয়াটসঅ্যাপে একটা রিং দিবেন, তাহলে এই আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে আপনার নামটাকে অ্যাড করে দিব। এখানে আমাদের যে মেডিসিনটা পড়ানো হলো এইটা, এখানে আমরা একটা ভিডিও ছেড়ে দিব, আমার যে লেকচার এটা ওখানে ছাড়া থাকবে, এবং আমি লিখেও অ্যানালাইসিস করে দিব। ওখানে লেখাও দেখতে পারবেন, আর ভিডিওটাও এটা আরেকবার রিক্যাপ করতে পারবেন, ঠিক আছে? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্যার একটু বলে দিন। ওই যে দিলাম তো আপনাকে, সেটা হচ্ছে দিয়েছেন? 01, আমি আরেকবার দিচ্ছি, এখানে দাঁড়ান, আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন। আচ্ছা ঠিক আছে, গ্রুপে দিয়ে দেন। 01 01